সাধারণভাবে প্রতিটা মানুষই কিন্তু চিন্তা করে থাকে তিনি যখন অসুস্থ হন তার চিকিৎসা কিন্তু শুরুই হবে যখন তিনি চিকিৎসকের কাছে যাবেন। কিন্তু বাস্তবিকভাবে একজন রোগীর চিকিৎসা কিন্তু শুরুই হয় যখন তিনি ডাক্তারের কাছে তার চেম্বারে বা হসপিটালে যাবেন তার পূর্বেই। অর্থাৎ তার যে সাময়িক সমস্যাগুলো হচ্ছে তার লক্ষণগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকা, পূর্বের রোগের ইতিহাস জানা, ওষুধের তালিকা তৈরি করা এবং সেই সাথে সঠিক তথ্যগুলো সম্পর্কে তার সঠিক ধারণা থাকা। আর এই সব কিছু মিলেই কিন্তু তৈরি হয় একটি কার্যকর চিকিৎসা ব্যবস্থা। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব একজন রোগী যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে তার কি কি বিষয় সম্পর্কে জানা উচিত, সেই সম্পর্কে সঠিক ধারণা থাকা এবং তার চিকিৎসা যেন সঠিক এবং দ্রুত হয় সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আপনাদের সাথে আছে আমি নুসরাত দীপা। দর্শক, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে চিকিৎসকের কাছে যাওয়ার আগে রোগীর প্রস্তুতি। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর নাজবা আক্তার, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগ, মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর আফসার আহমেদ, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ এবং পিএইচডি গবেষক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে আমরা তো সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি একজন রোগী যখন অসুস্থ হয়, তিনি অসুস্থ বোধ করেন, তখন বাড়িতে আমরা তেমন কোনো চিকিৎসার কিন্তু আমরা ব্যবস্থা করি না বা চিন্তা ভাবনা করি না। আমরা প্রিপারেশন নিয়ে থাকি যে আমি কখন ডাক্তারের কাছে যাব বা আমি হসপিটালে যাব। আমি প্রথমে ডক্টর নাজবা আপনার কাছে জানতে চাই, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা প্রোটোকল মেনটেন করা হয়, সেটি হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় এখন কি রোগীকে প্যাসিভ রিসিভার না ভেবে কি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসেবে দেখা হচ্ছে কিনা, এবং বাংলাদেশে কি প্র্যাকটিসটা রয়েছে? এখনকার যে চিকিৎসা ব্যবস্থা, এখন যে চিকিৎসার ধরন এবং এখন যে ওষুধগুলো নিয়ে আমরা কথা বলি, যে ধরনের রোগ নিয়ে আমরা কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু সবগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসিভ ক্রনিক ডিসঅর্ডার। তো সেই ক্ষেত্রে কিন্তু একজন রোগীর অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হওয়াটা খুবই জরুরি। শুধু রিসিভার হয়ে কিন্তু এখানে এই রোগীটির কিন্তু এই যে আপনি বলছিলেন যে চিকিৎসা ব্যবস্থাটি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, এটি খুবই যৌক্তিকভাবে এই প্রসঙ্গটি এসেছে যে এখন থেকে রোগীরা আসলে অ্যাক্টিভ পার্টিসিপেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, আমার জানতে হবে আমার কী ধরনের অসুখ হয়েছে, এই অসুখটির ভবিষ্যৎ কী জটিলতা হতে পারে, এই অসুখের চিকিৎসার কী থাকতে পারে। কারণ আপনারা জানেন যে প্রত্যেকটি রোগী, আমি যদি ডায়াবেটিসের কথাই বলি, এর নানান ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আমাদের যে একদম মূল যে নীতিগুলো, মূল যে ভিত্তিগুলো, তার বাইরে আমরা যখন চিকিৎসাতে আসি, যে তার খাদ্য ব্যবস্থাপনা, তার দৈনন্দিন ব্যায়াম, তার সুনিয়ন্ত্রিত জীবনযাপনের পরে যে চিকিৎসা ব্যবস্থাতে আসি, সেটা কিন্তু নানান ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কাউকে কিন্তু আমরা মুখের ওষুধ দিচ্ছি, কাউকে কিন্তু ইনসুলিন দিচ্ছি, কাউকে কিন্তু আমরা ইনজেক্টেবল নন ইনসুলিন এজেন্টও দিচ্ছি। মুখের ওষুধের মধ্যেও কিন্তু অনেক রকমের ভ্যারিয়েশন আছে, কার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। এখন অনেক রোগীর প্রশ্নই থাকতে পারে যে আমি ইনসুলিন নিতে চাচ্ছি না, বা আমার পক্ষে ইনজেক্টেবল কোনো ওষুধ নেওয়া সম্ভব না, অথবা আমার ওষুধের ক্ষেত্রে আমাকে একটু চিপার ওষুধ দিতে হবে। তো ওনার কিন্তু এভরি ওয়েতে কিন্তু ওনার রাইট আছে, তার জন্য তার আইডিয়াল চিকিৎসা ব্যবস্থাটি চুজ করার বা তার একটা পরামর্শ দেওয়ার কিন্তু রাইট আছে। একজন চিকিৎসক কিন্তু তার চিকিৎসা পদ্ধতির এই ক্ষেত্রে, এই অংশটিতে এসে রোগীর এই কথাগুলো কিন্তু তিনি খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখন হতে পারে কোনো ক্ষেত্রে হতে পারে যে চিকিৎসক যে চিকিৎসা ব্যবস্থাটি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করছে, রোগী হয়তো বুঝতে পারছেন না যে এটাই তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমরা যখনই কখনো কাউকে ইনসুলিনের কথা বলি, আমি 100 টাইমস বলতে পারি যে এটা কোনো রোগী প্রথমে বলবে না যে ঠিক আছে আমি রাজি, আমাকে আপনি ইনসুলিন দেন। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা বলছে যে আমি ইনসুলিন দিতে পারবো না, আমার বাড়িতে কেউ নেই, আমাকে কে দিয়ে দিবে, ইনসুলিন দিলে আমি শুনেছি নানান রকমের সমস্যা, ভীতি কাজ করে। তো সবাই কিন্তু বলছে যে ঠিক আছে আপনি আরেকটু অন্য কোনো ওষুধ দিয়ে ট্রাই করুন। তো সেক্ষেত্রে তার জন্য যদি ইনসুলিনটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে তার চিকিৎসার জন্য, তার জটিলতাগুলোর জন্য, সেখানে কিন্তু কাউন্সেলিংয়ের একটি বড় ভূমিকা রয়েছে। তো এক্ষেত্রেও কিন্তু 100 টাইমস আমি দেখেছি যখন এই জিনিসগুলো তাকে বুঝিয়ে বলা হচ্ছে যে আপনার
অসুখটি এখন শুধু ডায়াবেটিসের সাথে নাই, তার সাথে হয়তো বা আপনার অন্য জটিলতাগুলো তৈরি হয়ে গিয়েছে, হয়তো বা কিডনি প্রবলেম হতে পারে তার একটা হয়তো বা রিসেন্টলি স্ট্রোক অথবা কার্ডিয়াক কোনো একটা ইনসিডেন্ট হয়েছে, অথবা তার একটি সামনে অপারেটিভ প্রসিডিউর আছে, অথবা গর্ভাবস্থায় ডায়াবেটিস। এই জিনিসগুলো যখন তাকে বুঝিয়ে বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার ভীতিটা অর্ধেকটাই চলে যাচ্ছে। তারপরে তো কিন্তু থাকছে তার এই ওষুধটি তিনি কিভাবে পাবেন, কিভাবে দিবেন, সেটার জন্য কিন্তু আলাদা করে কিন্তু হেলথ এডুকেটরও কিন্তু অনেক জায়গায় রয়েছে। তো এইসব ক্ষেত্রে এখন কিন্তু আমরা যেটা বলি যে সবার নিজের চিকিৎসা ব্যবস্থাটি সম্বন্ধে জানার, এটির ভবিষ্যৎ কী, তার জটিলতা কী, কী পদ্ধতি আছে, কোনটা আমি পাবো, কোনটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেই ব্যাপারে তারও নিজের মতামত দেওয়াটা কিন্তু আমি যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিচ্ছি। যে জিনিসটা আপনি জেনে শুনে নিচ্ছেন সেটার প্রতি কিন্তু আপনার এক ধরনের ভালোবাসা তৈরি হবে। আপনি জানেন আমি কেন নিচ্ছি, আমি জানিয়ে এটা আমার জন্য দরকার, তখন কিন্তু রোগী সেটা কিন্তু আমরা যেটা বলি অ্যাডহারেন্স, ট্রিটমেন্ট অ্যাডহারেন্স কিন্তু একটা বড় ফ্যাক্টর। আপনি অনেক ক্ষেত্রে দেখবেন আমি একটা ওষুধ প্রেসক্রাইব করে দিলাম, রোগী হয়তো মনে করছে, সে মনে মনে ভাবছে যে এই ওষুধটি আমি বাড়িতে গিয়ে খাবো না, আমার এটা পছন্দ হয়নি। থাকে কিন্তু রোগীদের এই চয়েসকে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। থাকে যে আমার এই অনেকেই কিন্তু এসে বলে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে ইনসুলিন দিয়েছিল, এই জন্য ওনাকে বাদ দিয়ে আপনার কাছে এসেছি। চিকিৎসকের কোনো ভূমিকা রয়েছে কিনা? কাউন্সেলিং এর আসলে বিশাল ভূমিকা রয়েছে। বুঝালে কিন্তু আমাদের বাসায় ছোট বাচ্চারা যে খুব অবুঝ সেও কিন্তু বুঝে। তো সেক্ষেত্রে রোগীরা কিন্তু খুবই বুঝদার, যেহেতু তারা জানেন যে তিনি একটি রোগ নিয়ে জীবনযাপন করছেন, এবং সবারই কিন্তু একটা সম্যক ধারণা আছে রোগের জটিলতা কি। সবাই আমরা সুস্থ থাকতে চাই, সুস্থভাবে আমাদের জীবনকালটা পার করতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু সবাই আমরা এই ক্ষেত্রে আমাদের এইটুকু জ্ঞান আছে যে আমাকে একটি নিয়মতান্ত্রিক চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেতে হবে। আমাকে যদি বোঝানো হয় এটা আমি কেন নিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি বলবো রোগীরা কিন্তু বুঝে। তো সেক্ষেত্রে এই অ্যাক্টিভ পার্টিসিপেশনের পরে যে চিকিৎসা ব্যবস্থাটি আসে সেটি কিন্তু খুব চমৎকার রেজাল্ট নিয়ে আসে। সেখানে দেখা যাচ্ছে রোগী কিন্তু তার যেই ডিজিজটার কারণে আমি দিয়েছি, যদি সেটা ডায়াবেটিসের জন্য হয়, তার সুগারটি কিন্তু ভালো কন্ট্রোল থাকছে, তিনি কিন্তু বুঝছেন কখন আমার সুগারটা। এই যে আপনি বলেন যে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসার ক্ষেত্রে। ডক্টর আফসার, আপনি যদি আমাদেরকে বলতেন যে এই যে রোগীর প্রস্তুতির কথা আমরা বলছি চিকিৎসকের কাছে যাবার পূর্বেই, এবং চিকিৎসকের কাছে তিনি যখন যাবেন তখন কি কি ইনফরমেশন তিনি আসলে চিকিৎসকের সাথে শেয়ার করবেন, এক্ষেত্রে আসলে চিকিৎসা কতটুকু অগ্রগতি হতে পারে, কত দ্রুত হতে পারে বা সঠিক হতে পারে, আপনার কাছে আসলে কি মনে হয়? যেটা তার চিকিৎসা ব্যবস্থা আউটকামকে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করতে পারে। একটা রোগী যদি প্রথমেই যদি সিলেকশন করেন তার রোগের ধরন নিয়ে, তার কী ধরনের ডাক্তার কাছে যাওয়া উচিত। এখন কিন্তু খুব স্পেশালিস্টের যুগ, আমি গাইনি ডাক্তার দেখাবো না আমি সার্জারি ডাক্তার দেখাবো, মেডিসিন ডাক্তার দেখাবো, আমার উপসর্গটার সাথে কমন যে থিম কোন কাছে যাব, সেই বিশেষজ্ঞ উনি কোন বিশেষজ্ঞ, আমার সমস্যার ধরন কী, সেই ডাক্তারের কাছে যাওয়াটা সিলেকশনটাও গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথা, যেই ডাক্তারের কাছ থেকে আমি আমার রোগের উপকার নিতে যাচ্ছি, সেইখানে যদি আমার প্রাপ্ত তথ্যগুলো যদি আমি সম্পূর্ণভাবে আমি ডাক্তারকে দিতে পারি, তাহলে অনেক কিছু খুব সহজে কিন্তু আমার রোগের উপসর্গ বিশ্লেষণ করেই আমি কিন্তু চিকিৎসা ব্যবস্থা সাফল্যমণ্ডিত করতে পারি। সেক্ষেত্রে ডাক্তারের সাথে সাথে একজন রোগীর অ্যাক্টিভ পার্টিসিপেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাস্তবসম্মত বিজ্ঞান ভিত্তিক প্রয়োজন। সেই জন্য রোগীকে কিছু জিনিস অবলম্বন করতে হবে, যে আমাকে একজন চিকিৎসকের কাছে যাচ্ছি, উনি আমার কোন বিষয় চিকিৎসক, আমার কোন সমস্যা নিয়ে আমি ওনার কাছে যাব। তাহলে সেই সময় আমি ডায়াবেটিস বিশেষজ্ঞ একজন ডাক্তারের কাছে যাব, যদি তাকে লক্ষ্য করে যদি আমি পর্যালোচনা করে যদি আমার তথ্যবার্তাগুলো সাজিয়ে নিই, যেমন প্রথমেই যদি আমি যাব, আমি আমার সুগার প্রোফাইল নিয়ে যাব, তাহলে আমার সুগার প্রোফাইলটা কেমন আছে, আমার সারা দিনের সুগার প্রোফাইলটা কেমন। আমি যদি তাকে যাওয়ার আগে আমার যাওয়ার পূর্বে 2 দিনের সুগার প্রোফাইলটা নিয়ে যাই, তাহলে ওনার পক্ষে বিশ্লেষণ করাটা খুব সম্ভব। আমি কি কি ওষুধ খাচ্ছি, কোন ওষুধটা কোন মাত্রায় খাচ্ছি, কোন ওষুধটাকে আমি বাড়িয়েছি বা কমিয়েছি বা আমি বাদ দিয়েছি, প্রাপ্য জিনিস হয়তো আমি 1 বছর আগে থেকে নিচ্ছি, এখন এই ওষুধটা খাচ্ছি না, তাহলে সেই আগের প্রেসক্রিপশন থাকে, এখন যে ফলো আপে যাব সেই প্রেসক্রিপশনের মধ্যে সমন্বয় কতটুকু হয়েছে সেই তথ্যটুকু দেওয়া। আমার যে উপসর্গ আছে, এই উপসর্গগুলো আগে কি ছিল, এখন কেমন আছে, নতুন কোনো উপসর্গ দেখা দিয়েছে কিনা, বা আমার যে ক্রনিক কোমরবিড কন্ডিশনগুলো আছে এগুলোর মধ্যে কী অবস্থা, আমি চোখে কেমন দেখছি, আমার পায়ের যত্ন কেমন হচ্ছে, আমার কিডনি কী অবস্থা, আমার নিউরোপ্যাথি কেমন ডেভেলপ করছে, প্রতিটা জিনিস যদি আমি লিখিয়ে যাই, তাহলে প্রাপ্ত তথ্যগুলো আমি ডাক্তারের উপস্থাপনা করার সময় ভুলে যাব না। ক্রনিক ডিজিজ পেশেন্টগুলো সবসময় একটু অবসাদগ্রস্ত থাকে। দীর্ঘমেয়াদী রোগ মানে এখানে মানসিক, যেটা এখন খুব
দুটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে ডাক্তারের পার্সপেক্টিভে ক্লিনিক্যাল ইনার্শিয়া এবং রোগীর পার্সপেক্টিভে ডায়াবেটিক ডিস্ট্রেস, যে আমার যে কোনো জিনিস ক্রনিক ডিজিজের সাথে আমার জীবনযাত্রার সাথে ওষুধ খাবার সব কিছু সমন্বয়হীনতার জন্য আমার যে মানসিক অবসাদের, আমি আর কতদিন নিব, আমি আর কত বা খাবার কন্ট্রোল করে চলবো, আমি তো সব করছি আমার কন্ট্রোল হচ্ছে না, ওষুধ নিচ্ছি কন্ট্রোল হচ্ছে না, দিস ইজ দ্য সাইন অফ দ্য ডিস্ট্রেস, আন্ডারগোয়িং ডিস্ট্রেস, যে সে এটার সাথে কমপ্লায়েন্স ভালো হচ্ছে না। তাহলে এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমার চিকিৎসার আউটকামকে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে। তাহলে এইসব সংক্রান্ত জিনিসগুলো নিয়ে যাওয়া এবং আমার যে অ্যাপস যদি ইউজ করে থাকি, আমার রিসেন্ট যদি কোনো রেকর্ড থাকে, ব্লাড প্রেশারের রেকর্ড থাকে, সেসব তথ্যগুলো যদি আমি ডাক্তারের কাছে নিয়ে উপস্থাপন করতে পারি, তাহলে আমার চিকিৎসা কার্যক্রমকে এটা সাংঘাতিকভাবে প্রভাব বিস্তার করবে এবং এটা ডক্টরকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আচ্ছা, আমরা তো আসলে সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা চিকিৎসার দায়ভারটা চিকিৎসকের উপরে আমরা দিয়ে থাকি, কিন্তু এক্ষেত্রে রোগীর নিজ থেকে যে একটা দায়িত্ব রয়েছে, যেটা আপনারা দুজনেই খুব চমৎকার করে বললেন, যে ব্লাড সুগারটা আগে থেকে 2-3 দিনের মনিটর করে রাখা, ওষুধের তালিকা তৈরি করে রাখা এবং উপসর্গ কী কী রয়েছে সেটা প্রপারলি এক্সপ্লেইন করা। আমি ডক্টর নাজমা আপনার কাছে এখন একটু জানবো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো কোনো প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম থেকে কোনো একজন রোগী হয়তো আসলেন, বা শহর অঞ্চলেরই অনেকে হয়তো তার উপসর্গগুলো বা সমস্যাগুলোকে কিন্তু এক্সপ্লেইন করতে পারে না। এক্ষেত্রে ডায়াগনোসিস অর্থাৎ রোগ নির্ণয় করার ক্ষেত্রে কি কোনো অসুবিধা হতে পারে? অসুবিধা তো অবশ্যই হতে পারে, তবে এক্ষেত্রে কিন্তু পরামর্শ কিন্তু রয়েছে। হ্যাঁ, হতে পারে। শুধু যে প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন তারাই একমাত্র যে এক্সপ্রেস করতে পারছেন না বা বলতে পারছেন না, তা না। অনেক সময় কিন্তু থাকে, অনেক হঠাৎ করে একজন ডাক্তারের কাছে এসে অনেকে যেটা করেন যে কোনটা আগে বলবো, দেখা যায় যে উনি হয়তো আনইম্পর্টেন্ট কথাগুলো আগে বলছেন, ইম্পর্টেন্ট কথাগুলো হয়তো বলতে ভুলেই গিয়েছেন। আবার অনেক সময় থাকে ডাক্তারের সামনে তার একটা স্ট্রেস থাকে, সে হয়তো বা এমনিতে ভুলে যাচ্ছে। দীর্ঘমেয়াদী অসুখগুলোর কারণে কিন্তু ডিমেনশিয়াও কিন্তু একটি কারণ। বয়স্ক রোগীরা কিন্তু অনেক সময় কথা ভুলে যান, যে কোনটা আগে বলছি, বা বলতে অনেক সময় এরকমও হয় যে পরের বার এসে বলছে যে আগের ডাক্তার সাহেব ওটা বলতে ভুলে গিয়েছেন। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শটা হচ্ছে আপনি একজন কেয়ার গিভারকে সাথে আনতে পারেন। কেয়ার গিভার যে কেউ হতে পারে, আপনি বাসায় যাদের সাথে থাকছেন, আপনার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ছেলের বউ হতে পারে, আপনার মেয়ের জামাই পর্যন্ত হতে পারে, আপনার হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে আসতে পারেন, ওয়াইফ হাজব্যান্ডকে নিয়ে আসতে পারেন। তারপরেও যদি আপনাদের মনে করেন যে এখানে যদি কমিউনিকেশনে কোনো প্রবলেম মনে করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় পরামর্শ দিই যে আপনি দরকার হলে লিখে নিয়ে আসেন, নোট ডাউন করে নিয়ে আসেন। হ্যাঁ, আপনি কাগজে করে আপনার মেন সমস্যাগুলো কতদিন ধরে কোনটা সেটা লিখে নিয়ে আসেন। অনেক ক্ষেত্রে কিন্তু রোগীরা দেখে দেখে বলেন, অনেকে কিন্তু বলেন ডাক্তার সাহেব কিছু মনে না করলে আমি একটু দেখে বলি। আমি কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করি। তার সমস্ত সমস্যাগুলো যখন তিনি বলে ফেলেন, তিনি কিন্তু রিলিভড হয়ে যান। তার এটা কিন্তু মানে সত্যি যে বলে ফেলার মধ্যেও কিন্তু একটি রিলিফ থাকে, যে আমি আমার সমস্যাগুলো বলতে পেরেছি। এই যে ডিস্ট্রেসটা তা কিন্তু অনেকটাই কমে যায়। সেক্ষেত্রে তার এক্সপেকটেশন থাকে এখন ডাক্তার সাহেব আমাকে যে ম্যানেজমেন্টটা দিবে সেটা শুনে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে কিন্তু রোগীদের এরকম হয় যে আমি তো বলতেই পারিনি, হ্যাঁ, তো ডাক্তার সাহেব আমার কথা তো ঠিক মতো বুঝতেই পারেন নাই, আমি এইখানে যে চিকিৎসাটা উনি দিয়েছেন সেটা আসলে ঠিকঠাক মতো হয়তো হয়নি। তো এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে দ্বিধা কাজ করে। হ্যাঁ, তার মধ্যে দ্বিধা কাজ করে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সুন্দর করে লিখে নিয়ে আসতে পারেন, অথবা যিনি তাকে সবসময় দেখছেন, দেখভাল করেন, এরকম কিন্তু থাকে যে একজন কেউ থাকছেন যে তাকে সবসময় রেগুলারলি ওষুধগুলো খাইয়ে দিচ্ছে। আমি কিন্তু এরকমও দেখেছি, অনেক সময় কিন্তু রোগীরা এসে বলছে যে ওষুধ যে দোকান থেকে কিনি সেই দোকানদার এই ওষুধগুলোর নাম জানে, গিয়ে বললে হয় যে আম্মার ওষুধ দিতে হবে, তারা ফোন দিচ্ছে। তো এই কাজটি না করে যদি ওষুধের লিস্টগুলো নিয়ে আসে, অথবা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা খুব এনকারেজও করি। অনেকে বলে যে মা বা আমি তো ওষুধের নাম পড়তে পারি না, আমি কালার দেখে দেখে খাই, আমাকে বলে দিচ্ছে যে এই কালারের ওষুধ সকালে, ওই কালারের ওষুধ রাতে। হ্যাঁ, এটাও কিন্তু একটা ওয়ে হতে পারে। যারা বুঝতে পারছেন না, পড়াশোনা হয়তো বা করতে পারছেন না, বা চোখের একটা প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম কালার বক্স করে দিতে পারি। হ্যাঁ, তার হয়তো একটা রেড কালারের বক্স মর্নিং, ব্লু কালারের বক্সটা হচ্ছে দুপুরের ওষুধগুলো, এবং হলুদ কালারের একটা বক্স হয়তো আমি রাতের জন্য করে দিলাম। এখন কিন্তু এরকম মেডিসিন বক্স পাওয়া যায়। আমার মনে হয় এই ম্যানেজমেন্টের সম্পর্কে রোগী, সেই সাথে পরিবারের সদস্য যারা রয়েছে অথবা যাকে তারা টেক কেয়ার করছেন, তাদের এই বিষয়গুলো সম্পর্কে আরও সঠিক কিছু ধারণা থাকা দরকার। সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
ডক্টর নাজমা, আপনি যেমনটি বলছিলেন, খুব চমৎকার একটা বিষয় যেটি রোগীদের জানা উচিত, সেক্ষেত্রে পরিবারের সদস্য যারা রয়েছে তাদের এই সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত, যে আসলে যে ওষুধ সম্পর্কে তার সঠিক কোনো ধারণা নেই, কিন্তু কিভাবে তিনি ম্যানেজমেন্টটা করবেন। জি, তো সেক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, আপনিও বলছিলেন যে আসলে এই যে পুরো ব্যবস্থাপনাটা, এটা কিন্তু এখন শুধু ডাক্তার আর রোগীর মধ্যে সীমাবদ্ধ নেই। এটি কিন্তু একটি পারিবারিক, পরিবারের যাদের সাথে থাকছেন তাদেরও যেমন জানতে হবে উনি কোন রোগের জন্য কোন ওষুধটি খাচ্ছেন, কি পরিমাণে খাচ্ছেন। এবং আমরা সবসময় যেটা আরেকটা খুব এনকারেজ করি, সেম নামিয়ে যদি আমি ওষুধটি তাকে দিয়ে থাকি, অনেক বয়স্ক রোগীরা আছে ওই নামিয়ে কিন্তু ওষুধটিকে চিনে যে এটা আমার হার্টের ওষুধ, ওইটা আমার ডায়াবেটিসের ওষুধ। হ্যাঁ, এই ওষুধগুলো যদি আমরা তাকে সেম, যদি প্রয়োজন না পড়ে সেম ব্র্যান্ডেরই যদি আমি সবসময় প্রোভাইড করি, তাহলে কিন্তু তার এই ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যায়। এইটি কিন্তু আমার একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স। অনেক রোগী এসে বলবে যে এই লাল কালারের ওষুধটা হচ্ছে আমার হার্টের ওষুধ, সে হয়তো নামও জানে না, কিন্তু তাকে কেউ একজন হয়তো বা তাকে বুঝিয়ে দিয়েছে, আম্মা এটা হচ্ছে আপনার প্রেশারের ওষুধ বা এটা আপনার ডায়াবেটিসের ওষুধ, এটা খালি পেটে খেতে হবে। উনি কিন্তু ওটা কনভে করতে পারছে। তো এই ক্ষেত্রে পরিবারের সবাইকে আসলে জানতে হবে উনি কোন ধরনের ওষুধ খাচ্ছে, কারণ অনেক সময় অনেক ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়। অনেক সময় হয় যে উনি বেড়াতে গিয়েছেন, হয়তো গ্রামের বাড়ি থেকে ছেলে বাড়িতে বেড়াতে আসছেন, গ্রামের বাড়িতে হয়তো বা ওনার হাজব্যান্ড ওনাকে টেক কেয়ার করছিলেন, ছেলে বাড়িতে আসার পর কিন্তু উনি আর ওষুধের নাম বলতে পারছেন না। ডক্টর আফসার, আপনার কাছে এখন একটু জানবো যে রোগীরা যখন চিকিৎসকের কাছে যান, অনেকে মনে করেন যে আমাকে হয়তো নতুন করে কিছু টেস্ট করতে দিবে, সেটার উপর বেস করে তার ট্রিটমেন্টটা শুরু হবে। এক্ষেত্রে পূর্ববর্তী বা আগের যে প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো সঙ্গে নিয়ে আসা এবং ডাক্তারকে সেই ব্যাপারে ইনফর্ম করা, সেটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পূর্ববর্তী ডকুমেন্টসগুলো একটি রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভ্যালিড ডকুমেন্টস। সে তার অতীতে কী ওষুধ খেয়েছে, তার কী ধরনের এপিসোড হয়েছিল, তাকে কখনো হসপিটাল অ্যাডমিশন হতে হয়েছিল কিনা, কেন হতে হয়েছিল, সেগুলো কিন্তু একজন যিনি ডাক্তার দেখছেন বর্তমানে, তিনি তার পূর্ব প্রেসক্রিপশন দেখে কিন্তু অনেক কিছু সম্পর্কে জানতে পারেন। তাহলে এটা অযাচিত এবং অপ্রয়োজনীয় ইনভেস্টিগেশনগুলো পুনরাবৃত্তি অনেক ক্ষেত্রেই ব্যয় সংকোচন করতে পারেন। তাহলে একজন ডাক্তার যদি জানে এই জিনিসটা তার পজিটিভ আছে, তাহলে সেই ডাক্তার ওই জিনিসটা আর নিয়ে করবে না, ফার্দার যে পরবর্তী ধাপের পরীক্ষা সেটার দিকে যাবেন। কিন্তু প্রতিবার যিনি ডকুমেন্টসগুলো ছেড়ে আসেন, তাহলে তাকে চিকিৎসা যেমন ব্যয় বাড়ছে, তেমনি দীর্ঘসূত্রিতা বাড়ছে। তাহলে একটা রোগী দূর দূরান্ত থেকে আসছে, সে যদি তার প্রতিটা ডকুমেন্ট সংরক্ষণ করে, আরেকটা জিনিসের যে সচেতনতা, যে উনি হার্টের ওষুধ দিচ্ছেন, হার্টের ডাক্তার ওইটা দেখবেন, আপনি কিডনি ওষুধ দিচ্ছেন এটা দেখেন, কিংবা আপনি ডায়াবেটিস দেখছেন এটা দেখেন। তাহলে আরেকজনের প্রেসক্রিপশন দেখতে না দেওয়া কিংবা তথ্যর গ্যাপ থাকা, তাহলে হয় কি একই ওষুধ উনি পলিফার্মেসি হয়ে যাচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডের একই ওষুধ খাচ্ছেন, যার ফলে রোগী কিন্তু ওষুধ লোড বাড়ছে, তার সাইড ইফেক্ট হচ্ছে, প্রয়োজন চিকিৎসাটাই তার বাদ পড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ছোটোখাটো জিনিস থেকে মারাত্মক ধরনের একটা সমন্বয়হীনতা এবং চিকিৎসার ব্যাপক একটা ধ্বংসযোগ্য অবস্থা নিয়ে আসতে পারে। এই জন্য রোগীদের প্রতি সাধারণভাবে অনুরোধ, আপনার যেখানেই দেখান, জেলা শহর, উপজেলা শহর থেকে বিভাগীয় শহর, বিশেষায়িত হাসপাতাল আসেন, আপনার প্রতিটা প্রেসক্রিপশন প্রিজার্ভ করুন। এখন মোবাইলে সেগুলো ছবি তুলে রাখতে পারেন, তাহলে একই ওষুধে বিভিন্ন স্পেশালিস্ট দ্বারা উনি হয়তো জানছেনও না, কারণ দেখাচ্ছেন না, ডকুমেন্টগুলো পাচ্ছেন না, কিন্তু রোগী কমপ্লেন করছে আমি দিয়ে দিচ্ছি, একই কমপ্লেন রোগী অন্য ডাক্তারের কাছে করেছেন, সেই জন্য এগুলোকে অ্যাভয়েড করা যায়। আচ্ছা, ডক্টর নাজমা, আপনার কাছে একই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছিলাম, যেমনটি ডক্টর আফসার খুব চমৎকার করে বলছিলেন যে পূর্বের ওষুধের তালিকা, প্রেসক্রিপশন, রিপোর্ট সাথে নিয়ে আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে রোগীরা কিন্তু মিস করে থাকে বা হয়তো ভুলে যায় নিয়ে আসতে। এক্ষেত্রে আসলে কী কী ধরনের ঝামেলা তৈরি হতে পারে? যেমন অনেক ক্ষেত্রে তিনি হয়তো ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু কোনো এক সময় হয়তো তার ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছিল, তিনি হয়তো ক্রিয়েটিনিনের জন্য সাময়িক কিছু ওষুধ তিনি গ্রহণ করেছেন এবং ডাক্তার হয়তো তাকে বলেছিলেন যে তার অ্যাকুইট কিডনি ডিজিজ তার রয়েছে। এক্ষেত্রে এই ধরনের পেশেন্টদেরকে আপনারা তখন কীভাবে আসলে ডিল করে থাকেন? তার ইতিহাস নিয়ে বা তার সাথে কথা বলে সাইন সিমটম দেখে কি? আসলে এই জায়গাটিতে একটু অবশ্যই আমাদের ক্ষেত্রে একটু জটিল হয়ে যায় যখন রোগীরা ঠিকঠাক মতো হিস্ট্রিগুলো দিচ্ছেন না। এই ওষুধগুলোর ক্ষেত্রে বাইরেও কিন্তু কখনো কখনো ওভার দ্য কাউন্টার কিছু ড্রাগ রোগীরা খেয়ে থাকেন, অথবা কিছু হোমিওপ্যাথি, কিছু হার্বাল মেডিসিন, এই ওষুধগুলোও কিন্তু অনেক সময় আমাদেরকে বিপদে ফেলে দেয়। রোগী হয়তো বলছেন না, উনি মনে করছেন যে এটা তো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই খেয়েছে, পাশে একজন বলেছেন যে ভাবি আমি এটা খেয়েছি, আপনিও খেয়ে দেখেন, উনি ওইটা হয়তো বা উনি হাইড করছেন। দেখা যাচ্ছে যে ওনার হয়তো বা ওই ওষুধটার কারণেই কোনো না কোনো কমপ্লিকেশন
ইনফেকশন তৈরি হয়েছে অথবা কোনো না কোনো সাইড ইফেক্ট হয়েছে যেটা আমরা কমিউনিকেট করতে হয়তো বা আমাদের একটু প্রবলেম হয়ে যায়। তো এই এবং এই জায়গাটা আমি আরেকটা বিষয় ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে অনেক রোগীদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে তিনি হয়তো ডায়াবেটিক পেশেন্ট বা রেনাল পেশেন্ট, প্রথম সিটিং বা প্রথম ভিজিটে তিনি হয়তো বলেননি কখনো যে তিনি সাইকিয়াট্রিকের কোনো একটা মেডিকেশন হয়তো গ্রহণ করছেন, পরবর্তী ভিজিটে তিনি সেটা শেয়ার করেছেন। এই ক্ষেত্রে আসলে কি ধরনের অসুবিধা আপনারা ফেস করে থাকেন? যেটা একটা আফসার বলছিলেন যে আসলে যখন আমি পেশেন্টের সিমটমগুলো শুনছি, হ্যাঁ, আপনি যদি প্রথম থেকে না বলেন, আমাদের যেমন সিমটমের মধ্যে কিন্তু প্রেজেন্ট হিস্ট্রি এবং পাস হিস্ট্রি দুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ড্রাগের মধ্যে যেরকম আমি এখন কি খাচ্ছি, আগে কি খেয়েছিলাম, তার মানে কোন ওষুধটির পরে আমি কোন ওষুধটিতে এসেছি, এটা একটা ক্রনোলজি। এখন আমি যদি না জানতে পারি, আমি দেখা যাবে এমন একটা ওষুধ আমি প্রেসক্রাইব করেছি যেটা হয়তো বা উনি আগে একবার খেয়েছিলেন, যেটাতে হয়তো বা তার ইমপ্রুভমেন্ট ছিল না, তাহলে এটা একটা কিন্তু আবার তার চিকিৎসা একটা প্রলম্বিত হওয়ার সম্ভাবনা থাকে। আবার কিছু কিছু ড্রাগ থাকে যে ড্রাগগুলো হয়তো তার সাইড ইফেক্ট হয়েছিল, তার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন ছিল, অথবা তার কোনো কারণে সেটা সে টলারেট করতে পারে নাই। রোগী কিন্তু সবগুলো ওষুধের নাম জানে না। আমরা যদি বিভিন্ন ট্রেড নেমে লিখে থাকি তাহলে কিন্তু তার পক্ষে বোঝাও সম্ভব না যে এটা আসলে সেম ওষুধ ছিল। তো প্রেসক্রিপশনগুলোতে কিন্তু বাম সাইডে আমরা যেটা করি, রোগীর ইতিহাসটা লিখি, তার যদি কোনো ইম্পর্টেন্ট হিস্ট্রি থাকে সেটা কিন্তু আমরা সেখানে উল্লেখ করে রাখি। এই জন্য প্রেসক্রিপশন অনেক সময় রোগীরা বলে যে হারিয়ে গিয়েছে, আমাদের আসলে পরামর্শ থাকবে দয়া করে প্রেসক্রিপশনের ছবিটি তুলে রাখুন। এটি একটি ইম্পর্টেন্ট ডকুমেন্টস, আপনাদের বাড়ির দলিল যেরকম ইম্পর্টেন্ট, এটি আপনার জীবনের দলিল। এটি আপনাকে আপনার জীবনটিকে সহজ সরল এবং আপনার চিকিৎসা পদ্ধতিটিকে আপনার জন্য উপযোগী করার জন্য খুবই বড় ভূমিকা রাখবে। অতএব প্রেসক্রিপশন হারানো যাবে না। অনেক সময় রোগীরা, ওই যে আপনি যেটা বলছিলেন যে অনেক সময় কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে, যেমন হচ্ছে তার হিমোগ্লোবিনটা কত ছিল, হঠাৎ করে এবার দেখা হলো তার হিমোগ্লোবিনটা অনেক কম, সেক্ষেত্রে হয়তো বা আগেই তিনি ডায়াগনোসড হয়ে আছেন, হয়তো বা উনি মাইনরলি কোনো একটা থ্যালাসেমিয়া বা হিমোগ্লোবিনোপ্যাথিতে আক্রান্ত, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার আমাকে চেক করতে হচ্ছে যে ঠিক আছে এবার কেন কম আসলো, যেহেতু আগের হিস্ট্রিটা তার নাই। হ্যাঁ, উনি হয়তো বা জিনিসটা হয়তো বা চিকিৎসকের কাছ থেকে ঠিক মতো শুনে নেন নাই, অথবা হয়তো বা উনি বুঝতে পারেন নাই, এটা উনি ইগনোর করে গিয়েছেন। তো এই জিনিসগুলো হচ্ছে ওভারল্যাপিং হচ্ছে। এটাতে যেমন ইকোনমিক্যালি, মেন্টালি এবং স্বাভাবিকভাবে পেশেন্টেরও কিন্তু এক ধরনের ফ্রাস্ট্রেশন চলে আসে যে এত ডাক্তার দেখাচ্ছি, আমার তো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো ইমপ্রুভমেন্ট হওয়ার ব্যাপারটা শুধু ডাক্তারের উপর না, একটা পেশেন্ট তার নিজের ইনিশিয়েটিভও কিন্তু এখানে অনেকটা ভূমিকা রাখছে। ডক্টর আফসার, আপনার কাছে একটু জানবো, যেমনটি ডক্টর নাজমা খুব চমৎকার করে বলছিলেন যে প্রি প্ল্যান থাকাটা অনেক বেশি দরকার। আপনার কাছে এখন একটু জানবো যে রোগী তার তরফ থেকে হয়তো যে পূর্ব প্রস্তুতির কথা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, যে রিপোর্ট সাথে নিয়ে আসা, প্রেসক্রিপশন সাথে নিয়ে আসা, কি ধরনের ওষুধ তিনি খাচ্ছেন, কি ধরনের সাইন সিমটম তার এই মুহূর্তে রয়েছে, সেগুলো প্রপারলি ডাক্তারের কাছে ডেলিভারি দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে চিকিৎসকের তরফ থেকেও কিন্তু একটা দায়িত্ববোধের বিষয় থাকে যে প্রপার কাউন্সিলিং। পেশেন্টের স্বাধীনতা, সে কী ধরনের চিকিৎসা নিবে, তাহলে সেই ডক্টরের কাছে যখন আসছেন, আগের উৎপাদগুলা তথ্যগুলো বিশ্লেষণ করে উনি একটা চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন। পরবর্তী যে রুগী যে আসবেন, তার কি কি জিনিস তার বাসায় অবজার্ভ করতে হবে, কি কি জিনিস কেন নেওয়া হচ্ছে, সেই জিনিসটা যেমন জানতে হবে, সেই তথ্য উপাত্তগুলো যখন আবার ওই ডাক্তার বা অন্য পরবর্তী যে কোনো চিকিৎসকের কাছে ফলো আপে আসবেন, এই জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য কাউন্সিলিং একটা বিশাল ভূমিকা রয়েছে। শুধুমাত্র ওষুধ একটা ট্রিটমেন্টের একটা পার্ট, ট্রিটমেন্টের একটা মেইন পার্ট হতে পারে, যে কোনো একটা পার্ট হতে পারে, বাট এটা স্বয়ংসম্পূর্ণ পার্ট না। এখানে রোগী যেমন কিছু নিয়ামক আছে, ডাক্তারের কিছু নিয়ামক আছে, পারিপার্শ্বিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, সব কিছুর কিছু একটু প্রভাব আছে। তাহলে একটা চিকিৎসা ব্যবস্থার সার্থকতা নির্ভর করে সবগুলা মানদণ্ডের যথোপযুক্ত সমন্বয়ের মাধ্যমে। তাহলে একজন ডাক্তার রুগীর জন্য সবচেয়ে ভালো কিন্তু একটা গাইডলাইন দিয়ে দিতে পারেন যে উনি এইবার এসেছেন, এই রোগীর আর কি কি প্রয়োজন, যেগুলো ওনাকে বাসায় অবলোকন করতে হবে। সেক্ষেত্রে তো আমরা বলতে পারি যে তার ট্রিটমেন্টটা কিন্তু খুব দ্রুত এবং সঠিক হয়। হ্যাঁ, ট্রিটমেন্টটা যাতে অ্যাকুরেট এবং পারফেক্ট হয়, টাইম বাউন্ড এবং পারফেক্ট হয়। সেই ক্ষেত্রে রুগী যেরকম উপাত্তগুলো বিশ্লেষণ করে ওনাকে দিতে হবে, পরীক্ষা করতে হবে। যেমন এই যে পরীক্ষার কথাগুলো বলা আছে, এই রোগীটা একজন জটিল রোগী, তিনি প্রত্যেকবার একটা পর্যায়ে এসে আবার চলে যাচ্ছেন, কারণ একটা পরিমাণ টাকা জমা নিয়ে আসছেন, সে একই পরীক্ষাগুলো পুনরাবৃত্তি করছেন। এই পরীক্ষার পরবর্তী ধাপে যে জটিল পরীক্ষাগুলো, সেগুলো করার আগে তার অর্থ ফুরিয়ে যাচ্ছে, তাহলে সেই রোগীটা কিন্তু যেতে পারছেন না। তখন বলছেন যে আমাদের এখানে ধরা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে ওনার সেই জিনিসগুলো একই জিনিস বারবার করাচ্ছে। একজন ডাক্তার প্রাইমারি ইনভেস্টিগেশনগুলো তথ্য ব্যতিরেকে উনি সফিস্টিকেটেড সুপার স্পেশাল ইনভেস্টিগেশন প্রেসক্রাইব করতে পারেন না।
তাহলে তাকে অবশ্যই বেসলাইন ইনভেস্টিগেশন থাকতে হবে। তো সেই তথ্যগুলো যদি আগে থাকে তাহলে তার পরবর্তী ধাপে যাওয়া খুব সম্ভব। এই জন্য ডক্টরের চেম্বারে যে পেশেন্টগুলো দেখা সম্ভব, একটা হসপিটাল ইনস্টিটিউশন কিন্তু তার চেয়ে বেশি বেনিফিটেড, কারণ সেখানে আসলে আমরা একটা প্যানেল অফ টেস্ট করে যেতে পারি। কিন্তু যখন একজন চেম্বারে আসবেন তখন ডাক্তারের কাউন্সিলিংটা খুব গুরুত্বপূর্ণ, যাতে রুগী পরবর্তী সাক্ষাৎকারের সময় তার জন্য নিয়ামক এবং ডিটারমিনান্ট যেসব তথ্যগুলো সেগুলো যেন উনি বাসায় অবলোকন করে সেগুলো রেকর্ড করে নিয়ে আসেন। তাহলে এই রোগী এবং ডাক্তারের সমন্বয় ভালো হলে ট্রিটমেন্ট আউটকামটা একদম সায়েন্টিফিক ওয়েতে খুব ভালো হওয়ার সম্ভবপর। আচ্ছা, আপনি যেহেতু যথাযথ তথ্যের কথা বলছিলেন, সেই তথ্য সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর আফসার, আপনি বলছিলেন যে যথাযথ তথ্য সেটি অনেক গুরুত্বপূর্ণ। আমি ডক্টর নাজমা আপনার কাছে জানতে চাই যে বাইরের দেশগুলোতে কিন্তু, এবং সেই সাথে বাংলাদেশেও এমন অনেক হসপিটালস রয়েছে, প্রাইভেট হসপিটাল, বিশেষ করে রোগীর যে ইনফরমেশন, সেটা রিপোর্ট, সেটার প্রেসক্রিপশনের কথা আমরা বলি না, কারণ সেটা কিন্তু ডিজিটাল টুলস বা অ্যাপসের মাধ্যমে কিন্তু সেটা সেখানে সফটওয়্যারে কিন্তু থাকে। তো সব হসপিটালে তো এই ধরনের সুব্যবস্থা কিন্তু নেই। আপনার কাছে কি মনে হয় যে এই যে ডিজিটাল টুলসটাকে অ্যাপ্লাই করা প্রত্যেকটা হসপিটালে কতটা জরুরি? খুবই জরুরি। এটা আসলে আমাদের শুরু হয়েছে, এই প্র্যাকটিসটা আসলে আমাদের সবারই করা উচিত। ওই যে একটু আগে বলছিলাম যে হয়তো বা উনি প্রেসক্রিপশনটা হারিয়ে ফেলেছে, বা যা তার যে মেডিসিন বা তার মেডিকেল যে ফাইলটি সেটা হয়তো হারিয়ে ফেলেছে, কিন্তু এটি যদি প্রিজার্ভ থাকতো, তার যদি একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকতো, তাহলে কিন্তু উনি হসপিটালে আসলে সেটা ক্লিক করলে কিন্তু ওই তার সমস্ত ডেটাগুলো কিন্তু চলে আসতো। তাতে কিন্তু তার এই ক্যারি করার, হারিয়ে যাওয়ার, বলতে না পারার এই জিনিসগুলো কিন্তু অনেকাংশেই কিন্তু সলভ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং সেখানে ড্রাগের ডোজ সব কিছু লেখা থাকে। এছাড়াও প্রি প্ল্যানের মধ্যে আমরা আরেকটু যদি অ্যাড করি, যখনই আমরা যে ডাক্তার আফসার বলছিলেন যে আমি ঠিক করছি যে আজকে আমি একজন ডায়াবেটিক্স ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তখন থেকে তার যে প্ল্যানটা শুরু হয়ে গেলো, তখন থেকে কিন্তু তিনি গুছানো শুরু করলেন। তো এই ক্ষেত্রে রোগীদেরকে আমরা সবসময় বলবো যে আপনার হয়তো একটা টাইম দিয়ে দিল যে আপনি 9টায় আসেন, রোগীদের কিন্তু তার একটু আগেই কিন্তু তাকে হসপিটাল যে বা চেম্বারের সামনে কিন্তু আগেই চলে যাওয়া উচিত। খুব তাড়াহুড়া করে একদম টাইমের পরে বা আগে এটা না গিয়ে একটু সময় নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় রোগী দেখতে, সব রোগী হয়তো একরকম না, কারো কারো দেখতে দেখতে হয়তো বা ওনার টাইমিংটা হয়তো পিছনেও চলে যেতে পারে, অথবা আগেও চলে আসতে পারে। তো সেক্ষেত্রে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা একটু অসহিষ্ণু হয়ে যাই, আমাকে 9:30 আসতে বলা হয়েছে, আমি তো এখনো সিরিয়াল পেলাম না। তো সেক্ষেত্রে সবার জন্যই পরামর্শ থাকবে ধৈর্য ধরে, কারণ আপনার ধৈর্য ধরে থাকাটার পেছনে কিন্তু একজন ডাক্তারও ধৈর্য ধরে কিন্তু আপনাকে সময় দিয়ে, আগে রোগীটাকে যেমন সময় দিয়ে দেখেছেন আপনাকেও দিয়ে সেই পরিমাণ সময় দিয়ে দেখবেন, এবং তাতে কিন্তু আপনার চিকিৎসা ব্যবস্থাটাই কিন্তু অনেক পারফেক্ট হওয়ার সম্ভাবনাটাই বাড়বে। আর সেক্ষেত্রে আরেকটি কথা যেটা আমি সবসময় মনে করি, যে ভুলে গেছি বা মনে নেই, ঠিক আছে, হতে পারে, তবে সেটা আমাদের প্র্যাকটিসের মধ্যে আনতে হবে যে আমরা নোট ডাউন করতে পারি। পরবর্তী চিকিৎসার সময় উনি আমাকে বলে দিলেন যে 3টা পরীক্ষা করে আপনি আসবেন, তাতে কিন্তু ওনার ডাবল ভিজিটের ইয়েটাও কিন্তু, মানে একজন ডক্টরকে আমি দেখাতে যাচ্ছি 2বার না করে, কিন্তু আমি যদি পরীক্ষাগুলো করে নিয়ে আসি, সেই রিপোর্ট দেখে কিন্তু উনি পরবর্তী চিকিৎসাটা দিয়ে দিতে পারছেন। চমৎকার, আপনি একটা তথ্য দিয়েছেন। আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বিষয়টিকে আমলে নেবেন। ডক্টর আফসার, আপনার কাছে একটু জানবো, এই যে আমরা পেশেন্ট কাউন্সিলিংয়ের কথা বলছি, এক্ষেত্রে কিন্তু পেশেন্টদেরকে এডুকেশন দেওয়াটা প্রপার, সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা কাউন্সিলিংয়ের মধ্যবর্তী সময়টাতে হতে পারে এবং কাউন্সিলিংয়ের পরবর্তী সময়টাতেও কিন্তু হতে পারে। আপনার কাছে আসলে কি মনে হয় আমাদের দেশে এই প্র্যাকটিসটা কতটুকু রয়েছে? আমি আগের প্রশ্নটা সহ একটু উত্তর দিতে চাচ্ছি, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন যে ডিজিটালাইজেশন ব্যাপারটা, এটা যেমন বর্তমান প্রাইভেট সেক্টরগুলো, কর্পোরেট হাসপাতাল যেগুলো হচ্ছে, এখন কিন্তু প্রাইভেট চেম্বারগুলো তো ডক্টর অ্যাপস ইউজ করছেন। তাহলে এই রোগীটা যদি 3 বছর 5 বছর আগেও এসে থাকেন, তার ইউনিক কোডের মাধ্যমে কিন্তু তার যাবতীয় তথ্যগুলো সেটা কিন্তু সব চলে আসে। এবং উনি এই জিনিসটা কিন্তু আমাদের সরকারও কিন্তু চাচ্ছেন, অটোমেশন করা হচ্ছে। এখন অটোমেশন করা হচ্ছে, যে জিনিসটা না বললেই নয়, যে একটা রোগী যখন এন্ট্রি করছেন তখন একটা ইউনিক কোড পড়ছেন, তারপর ওই হাসপাতালে মাল্টিপল ডিসিপ্লিনে যে জায়গায় উনি যাচ্ছেন, উনি কার্ডিওলজির কাছে যাচ্ছেন, নিউরোলজির কাছে যাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় এই কোডের এগেনস্টে কী কী ওষুধ প্রেসক্রাইব হচ্ছে, কী টেস্ট করা হচ্ছে, সব কিন্তু একটা কোডে চলে আসে। এরকম সরকারিভাবেও কিছু
কার্যক্রম শুরু হয়েছে। আমাদের দেশের স্বাস্থ্যখাতে যে বরাদ্দ আছে সরকার চেষ্টা করছেন সেটাকে যাতে যুগোপযোগী করা হয়, এবং এটা একটা যুগান্তকারী চিকিৎসা ক্ষেত্রে একটা অবদান। কারণ হচ্ছে আমি একটা রোগীকে ক্লিক করে, আপনি সরকারি হাসপাতালে বসে ক্লিক করে জানতে পারছেন এই রোগীটা কতগুলো ওষুধ খাচ্ছেন, কোন কোন টেস্ট করা হয়েছে, কত বছর আগে এসেছেন, প্রাপ্ত তথ্য পাচ্ছেন। তাহলে এই তথ্যের সঠিক পর্যালোচনা করে কিন্তু আপনি 5 বছর পরও এই রোগীটাকে আপনি খুব যথাযথভাবে চিকিৎসা দিতে পারছেন। দ্বিতীয় যে জিনিসটা আপনি বলেছেন, এডুকেশন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ। ডায়াবেটিক্স ম্যানেজমেন্টে এখন বলা হচ্ছে ডায়াবেটিক্স সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন ইজ দ্য কোর থিং ফর ডায়াবেটিক ম্যানেজমেন্ট। যার ডায়াবেটিক্স এডুকেশন বা কাউন্সিলিং করা হচ্ছে না, তার ডায়াবেটিসের চিকিৎসা অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। এটা শুধু ডায়াবেটিক্স না, যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রেই, ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাইপার টেনশন, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে কোনো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী। এই রোগীটা কখনো সমস্যাগুলো বাড়বে, কমবে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যাচ্ছে। সেইখানে একটা রোগী কমপ্লায়েন্স নির্ভর করে তার প্রপার কাউন্সিলিংয়ের উপর, যে আমার এরকম বাড়বে, কমবে। অনেক সময় রোগী বলছে আমি তো খাচ্ছি, কমছে না, আর কতদিন খাবো, এই জিনিসগুলো করতে পারছে না। এই যে রোগীটার যে মেন্টাল ডিস্ট্রেস হচ্ছে, এই কাউন্সিলিং কিন্তু সেই ডিস্ট্রেসটাকে, ডায়াবেটিস ডিস্ট্রেস বলি, অন্যান্য যে কোনো ডিস্ট্রেস, এগুলো কিন্তু হাইলাইট কাউন্সিলের মধ্যে হবে। একটা রোগী যদি না জানে তার এই ওষুধটা কেন প্রয়োজন, কখন প্রয়োজন, কতদিন প্রয়োজন, সে কিন্তু সেটা গুরুত্ব হারবে না। কিন্তু রোগীকে যখন যথাযথভাবে বুঝিয়ে দেওয়া, তার খাদ্যাভ্যাসের ধরন, তার শারীরিক পরিশ্রম, তার ওষুধের এবং তার জরুরি অবস্থায় কোন ওষুধটা কতটুকু খাবেন, কখন আপনি কি কি লক্ষণ দেখে পূর্ণ জরুরি ভিত্তিতে আপনি হাসপাতাল যাবেন বা ডক্টরের কাছে চলে আসবেন, এই জিনিসগুলো কিন্তু কাউন্সিলিং ছাড়া শুধুমাত্র প্রেসক্রিপশন রাইটের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হবে না। অর্থাৎ ওষুধের পাশাপাশি সার্বিকভাবে তার জীবন ধারণ পদ্ধতি সবকিছু, জানাতে হবে। লাইফস্টাইল থেকে শুরু, খাদ্যাভ্যাস, ব্যায়াম, ওষুধ, সবকিছু নিয়ে একটা রোগীকে কাউন্সিলিং, যে সে তার নিজের চিকিৎসক, সে যাতে তার নিজের চিকিৎসার দায়িত্বভার নেবেন। তিনি না পারলেন, ডক্টর সবসময় তার সহায়তার হাত প্রসারিত করে বসে আছেন। তাহলে এই জিনিসটা তাকে অবশ্যই বুঝতে হবে যে কাউন্সিলিং এবং একটা ইন্টিগ্রাল পার্ট অফ ট্রিটমেন্ট। চিকিৎসার ক্ষেত্রে রোগীর পূর্ব প্রস্তুতির আরও অনেকগুলো বিষয় নিশ্চয়ই রয়েছে, সেগুলোই আপনাদের কাছ থেকে আরও জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর নাজমা, আপনার কাছে এখন একটু জানতে চাইব, যেমনটা বলছিলাম যে রোগীদের পূর্ব প্রস্তুতি হিসেবে আর কি কি বিষয় আসলে অন্তর্ভুক্ত থাকা উচিত। যেমন অনেক ধরনের রোগীরা রয়েছে যারা হয়তো ডায়াবেটিক পেশেন্ট, তিনি হয়তো কিডনি পেশেন্ট, এবং ডাক্তারের কাছে আসার পূর্বে অনেক সময় দেখা যায় রোগীরা কিন্তু বুঝতে পারেন যে তাকে কোনো ধরনের হয়তো বা টেস্ট ডাক্তার করতে দিতে পারেন। এক্ষেত্রে কি কি ধরনের প্রস্তুতি রোগীর থাকা উচিত? যদি তার আলট্রাসোনোগ্রাফি হয়, কত ঘন্টা আগে তিনি আসলে খাওয়া বন্ধ করবেন, বা তার পাশাপাশি আর কি কি প্রস্তুতি তার মানে নেওয়া দরকার বাসায় থেকেই? ধন্যবাদ। এই ক্ষেত্রে আসলে রোগীদের মধ্যে কখনো কখনো তাদের মধ্যে একটি হয়তো বা তিনি হয়তো ক্লিয়ার থাকেন না যে আসলে কিভাবে। অনেক সময় ঘুরে এসে জিজ্ঞেস করে, একটা সাহেব ওষুধ পরীক্ষাটিকে আমি খালি পেটে করতে দিব, অথবা আমি কি খেয়ে আসবো? তো এই ডিরেকশনগুলো কিন্তু আমরা অনেক জায়গাতে আছে, এগুলো কিন্তু লিখিত আকারে থাকে, যে আপনি যখন আলট্রাসোনোগ্রাফির একটি টিকিট কাটতেন সেখানে কিন্তু ডিরেকশন দেওয়া থাকে যে কতক্ষণ না খেয়ে থাকতে হবে, কিভাবে আসতে হবে, কখন আসতে হবে। অথবা আমরা অনেক সময় যেটা করি যে গ্লুকোজ খাইয়ে সুগার চেক করি, যেটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করি, যেটা সেখানেও কিন্তু একটা ডিরেকশন দেওয়া থাকে। আবার কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে থাকে, যেমন এক্স রে অথবা সিটি স্ক্যান, এইগুলোর ইন্টারভেনশনের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ডিরেকশন দেওয়া থাকে। কোলোনোস্কোপি, সিগমোডোস্কোপি, অথবা ইসিজি, অথবা আপনি ইকো করেন, যেটাই করেন তার একটা ডিরেকশন দেওয়া থাকে। তাহলে রোগীদেরকে সেই ডিরেকশনগুলো সাধারণত বাংলায় লেখা থাকে, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝতে না পারলে জিজ্ঞেস করতে হবে। তাতে কি হবে, তার পরীক্ষাটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে। অনেক সময় থাকে রোগী হয়তো ঠিকঠাক মতো, যেমন আমরা বললাম যে আপনি 10 ঘন্টা অ্যাটলিস্ট 10 ঘন্টা না খেয়ে সকালবেলা এসে সুগারটা চেক করবেন অথবা আলট্রাসোনোগ্রাফির জন্য আসবেন। রোগী হয়তো লাস্ট মিল খেয়েছেন রাত্রেবেলা 2টার সময়, সকালবেলা কিন্তু সোনোগ্রাফারের কাছে উনি হয়তো হাইড করেছেন, সকালবেলা উনি যখন চেক করতে গেলেন তখন দেখলেন যে কোনো কিছু ভিজুয়ালাইজ হচ্ছে না, তার স্টমাক আসলে এমটি না, অথবা সুগার প্রোফাইলটা কিন্তু অন্যরকম আসলো। তো সেই ক্ষেত্রে কিন্তু রোগী ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য ডিরেকশনগুলো যদি লেখা থাকে ভালো কথা, বেশিরভাগ ক্ষেত্রেই ডিরেকশনগুলো দেওয়া থাকে। আর যদি না থাকে তাহলে ওনাকে কিন্তু নিজেকে জিজ্ঞেস করতে হবে, যেখানে উনি ডক্টরকে জিজ্ঞেস করতে পারেন, অথবা যেখানে উনি হয়তোবা টিকিট কাটতে যাচ্ছেন সেখানে কিন্তু আলাদা স্পেসিফিক ডিরেকশন দেওয়ার জন্য কেউ না কেউ থাকে। তো এই ব্যাপারগুলো করলে যেটা হবে, তার চিকিৎসাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, তার রোগ ধরাটা যেমন সহজ হবে এবং তার চিকিৎসা খরচ কমে যাবে, তার ডাইলামাগুলো তো কম তৈরি হবে, মিসম্যানেজমেন্টগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। তো
প্রিপারেশনের কিন্তু সব দিক থেকে, শুধু যে এত কিছু না, মানসিক প্রিপারেশনও কিন্তু একটা বড় জিনিস। আমি ডাক্তারের কাছে যাচ্ছি, তার কথা মনোযোগ দিয়ে শুনবো, সময় নিয়ে শুনবো, এর মধ্যে 3টা ফোন আসছে, আমি খুব মেন্টালি কিন্তু আপসেট হয়ে আছি, আমার মেয়ের হয়তো কোচিং আছে, তাকে গিয়ে তুলতে হবে। এই জিনিসগুলোকে বাদ দিয়ে আমি সবসময় পরামর্শ দিব সমস্ত রোগীদেরকে, আমরা যে কোনো কাজেরই কিন্তু একটা নিয়ত লাগে, আমরা বলি যে নিয়তটাই হচ্ছে প্রিপারেশন। অর্থাৎ স্ট্রেসফুল মাইন্ড নিয়ে আসলে ডাক্তারের কাছে আসা উচিত নয়। এই প্রসঙ্গটা আমি ডক্টর আফসার আপনার কাছে একটু জানবো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে স্ট্রেসের কথা আমরা বললাম, যে আপনি বললেন যে ঘরের বিভিন্ন সমস্যা বা তিনি হয়তো জব করছেন, সেই জব রিলেটেড কোনো হয়তো স্ট্রেস নিয়ে তিনি ডাক্তারের কাছে পৌঁছালেন, এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় ভাইটাল সাইন না হয়, তার মধ্যে ওজন মেপে দেখা, হাইট মেপে দেখা, এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেশার মেপে দেখা। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে রোগীর আসা মাত্রই কিন্তু যারা অ্যাটেন্ডেন্স থাকেন তারা সাথে সাথেই প্রেশার মাপছেন, এবং তখন দেখা যায় যে ওই স্ট্রেসের কারণে তার প্রেশারটা সবসময় স্বাভাবিক থাকে, কিন্তু ওই মুহূর্তে সেটা বাড়তি দেখাচ্ছে। এক্ষেত্রে আপনার পরামর্শ কি? যে কোনো পরীক্ষা একটা বিশেষ পরীক্ষার একটা পরিমাপের উপর ডিসিশন করে কিন্তু তার চিকিৎসা দেওয়া যায় না। যেহেতু আমি একটা যেটা বললেন যে স্ট্রেসফুল হন্তদন্ত করে উনি উঠে এসেছেন, তড়িঘড়ি করে বসছেন, সেই সময় তার সাডেন বিপি বাড়তি থাকতে পারে। কিন্তু তাকে যদি বলে দেওয়া হয় যে আপনি অ্যাম্বুলেটরি বাসায় বিপি মাপবেন, যে কোনো একটা নির্দিষ্ট সময় একই মেশিন দ্বারা, একই লোক দ্বারা, সকালবেলা আপনি মাপলেন, বিকালে মাপলেন, একটা ট্রেন তৈরি করলেন যে বাসায় আপনার কেমন বিপি থাকে, সেগুলোর সাথে যদি দেখা যাচ্ছে যে না তার এরকম হোয়াইট কোট হাইপারটেনশন, যেটা বলা হয়ে থাকে যে ডাক্তারের চেম্বারে আসলে রোগীর প্রেশার বেড়ে যাওয়া, এটাকে একটা টার্মিনোলজি আছে। রোগীরা কিন্তু অনেক সময় ডাক্তারের কাছে বলে থাকে যে আমার তো প্রেশার কখন এত বেশি থাকে না, এখনই বেশি আসে। এইটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন আগের প্রশ্নটার সাথে এটাও একটা সম্পর্ক, যে তার ওইখানকার ট্রেনটা দেখা যে তার কেমন আছে। যেমন একজনকে সুগার মাপতে বললেন, উনি আরবিএস মেপে নিয়ে আসছেন, তাহলে একজন নন ডায়াবেটিক পেশেন্ট আরবিএস মাপবেন না, তিনি মাপবেন হয় খাওয়ার আগে নইলে খাওয়ার পরে। কখন মাপবেন? আমি প্রতিদিন যদি 2বার করে মাপি, 20 দিনে 40 বার হলো, তাহলে এইটা কিন্তু আমাকে সামগ্রী দিচ্ছে না। আমি সবচেয়ে বেশি মেন মিলটা খাচ্ছি দুপুরে, তারপর রাতে। তাহলে আপনি একদিন 24 ঘন্টার মাপেন, নাস্তার পরে, দুপুরে, রাতে খাওয়ার পরে, আবার একদিন মাপেন, এই 2 দিনে 8 বার, 40 বারের থেকেও কিন্তু অনেক কম। কিন্তু এটা মাছ ইনফরমেটিভ এবং অ্যাকুরেট, যে আপনার দুপুরবেলা যদি অনেক বেশি থাকে, সকালে খালি পেটে পাস দিয়ে বলা যাবে না দুপুরে যদি 32 থাকে, তাহলে ম্যানেজমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ আমাকে সঠিক সময় মাপতে হবে। যে কোনো একটা হরমোন সেটা সকালবেলা বেশি থাকে, কিন্তু আমি একটা বিকালবেলা মেপে আসছি, আমি ডাক্তার জানলো যে ওনার এই পরিমাণটা কম, কিন্তু এটা যে সময়ের কারণে কম হয়েছে সেই জিনিসটা কিন্তু হয়নি। যে জিনিসটা একটু আগের প্রশ্ন করেছে যে আমি একটা ওজিটিটি করব, কিন্তু তার আগের দিন আমি দেদাসে খেলাম, অথবা আমি টেস্ট করতে গেলাম, বেশি করে খেয়ে দেখলাম, ওষুধটা না খেয়ে দেখলাম, না, এটা কখনো করা যাবে না। ওষুধ খেয়ে আমাকে পরীক্ষাটা করতে হবে যে আমার ওষুধটা কার্যকর কিনা, ওষুধের ডোজ বাড়ানো লাগবে কিনা, বা ওষুধটা আমার ওভারডোজ হচ্ছে কিনা। তাহলে আমাকে অনগোয়িং প্রেসক্রিপশন রেখেই কিন্তু আমাকে করতে হবে। আমি যদি আমাকে হাইড করি, কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু আমি হব। আমার এই প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কিন্তু আমার চিকিৎসা ব্যবস্থা হবে। তাহলে আমি যদি একটা রং ইনভেস্টিগেশন রং টাইমে করে থাকি, তাহলে সেটা নিয়ে কিন্তু আমি রোগটাকে হাইড করে এটাকে আরও দীর্ঘায়িত করছি এবং জটিল করছি। তাহলে আমার দায়িত্ব, ডাক্তার যেভাবে বলেছেন, যে পদ্ধতিতে যেভাবে অবলম্বন করে টেস্টটা করলে অ্যাকুরেসি হবে, সেই সময় 2 ঘন্টা বসে থেকে দেখব যে আমার সুগার পরিমাণটা আসলে কতটুকু, তাহলে সেটা নিয়ে আমি প্রাপ্ত তথ্য বিন্যাস করতে পারবো। ঠিক তেমনিভাবে আমার যে ওষুধের সাথে এই যে তথ্যগুলা, নিয়মগুলা, এগুলো আমাকে প্রত্যেকটা ছোটখাটো বিষয়গুলা খুব ইরেলেভেন্ট মনে হয়। অনেক কিছু দেখা যায় ছোট বিষয়গুলোকে কিন্তু আমরা ইগনোর করে ফেলি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অডিয়েন্স যারা রয়েছে তারা খুব স্পষ্টভাবেই আসলে কিছু ধারণা নিতে পেরেছে যে আসলে চিকিৎসকের কাছে যাওয়ার পূর্বে যে প্রস্তুতিগুলোর কথা আপনারা বললেন, যে শুধুমাত্র প্রেসক্রিপশন নয়, 2 দিন আগে থেকেই সেই প্রিপারেশনটুকু নেওয়া উচিত। এবং আপনি যেটি বলছিলেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কিছু কিছু ডিজিটাল টুলস যদি এই ব্যবস্থাটা চালু করা যেতে পারে, সেক্ষেত্রে রোগী এবং চিকিৎসক দুজনের জন্য কিন্তু অনেক ভালো হবে। এবং আপনি বলছিলেন যে একপাক্ষিক নয়, দ্বিপাক্ষিক একটা বিষয় থাকাটা অনেক বেশি দরকার। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্য এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।